ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশকে শিক্ষা দেবে, তাহলে ভারত নিজেই কিন্তু বড় ধরনের বিপদে পড়বে। বাংলাদেশ ভারতের মধ্যে যখন কোনো এগ্রিমেন্ট হয়, কোনো চুক্তি হয়, সেটা কখনোই লাভ লাভ বা উইন উইন হয় না। এটা সবসময় ভারতের দিকে উইন থাকে, লুজটা থাকে বাংলাদেশের দিকে। ভারত আমাদেরকে পানিতে মারার চেষ্টা করছে। এখন আর কোনো ভারতীয় গরু কিন্তু আসে না। এই যে প্রত্যেক বছর ইন্ডিয়া টুডে রিপোর্ট থেকে আমি বলছি, প্রত্যেক বছর ভারতের ক্ষতি হচ্ছে 31,000 কোটি রুপি। বেশ কিছু এক্স র এজেন্ট ক্লেম করেছে যে পৃথিবীতে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য তাদের সবচেয়ে প্রিয় দেশ হচ্ছে বাংলাদেশ। আমাদের প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে আমরাই আমন্ত্রণ জানিয়েছি, আমাদের কোনো না কোনো রাজনৈতিক দল জানিয়েছে। ভারত এমন একটি দেশ যা ঐতিহাসিকভাবে অত্যন্ত প্রমিনেন্ট একটা দেশ, বাট ভারত বাংলাদেশের সম্পর্কের যখন প্রসঙ্গটা আসে, তখন বেশ কিছু আঙ্গিক আমাদের চোখের সামনে বারবার ভেসে ওঠে। এক নম্বর হচ্ছে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যা পৃথিবীতে যে কোনো দুইটা দেশের সীমান্তের ভেতরে পঞ্চম দীর্ঘ সীমান্ত। সুতরাং বাংলাদেশ তার জন্মের পর থেকে এই 4096 কিলোমিটার সীমান্ত ভারতের সাথে শেয়ার করছে। কোন ভারতের সাথে? যেই ভারত 1947 সালে তার স্বাধীনতার পর অলরেডি স্যার প্রায় 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার সীমান্ত বাড়িয়েছে। তারা হায়দ্রাবাদকে দখল করেছে, সিকিমকে দখল করেছে, গোয়া যে কলোনিটা ছিল সেটা দখল করেছে। আমরা সেই ভারতকে নিয়ে আজকে আলোচনা করতে চাই, যার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় $15 বিলিয়ন। 2022-23-এর স্ট্যাটিস্টিক্স যদি আমরা ধরি, তাহলে $17 বিলিয়ন বাণিজ্য হয়েছে তাদের সাথে আমাদের, যেখানে আমরা শুধুমাত্র 2 বিলিয়ন, আর বাকি 17 বিলিয়নের বাকিটা হয়েছে স্যার ভারতের পক্ষ থেকে। আমরা একই সাথে সেই ভারতকে এখানে মাথায় রাখতে চাই, যেই ভারত আমাদের প্রায় 54টি নদীর প্রায় প্রত্যেকটিতেই বাঁধ স্থাপন করেছে। আমরা শুধু ফারাক্কা আর তিস্তা ব্যারেজের কথাই বলি স্যার, কিন্তু আমাদের অন্যান্য সব নদীতে তারা ক্রমাগতভাবে বাঁধ দিয়েছে এবং ধীরে ধীরে আমাদের দেশটাকে মরুভূমি বানিয়ে ফেলছে। সর্বোপরি ভেরি রিসেন্টলি যে ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি নির্দ্বিধায় ভারতে গিয়ে অবস্থান করছেন। ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে এর গভীরতা এবং গুরুত্ব অনেক বেশি, কোনো সন্দেহ নেই। এতদিন ধরে স্বাধীনতার প্রায় 54 বছর পরবর্তী সময়ে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করে দেখলাম যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা ছিল মোটামুটি একটা চলনসই সম্পর্ক, যেটা দিয়ে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক মোটামুটি রক্ষা করে যাচ্ছিল। কিন্তু এই সম্পর্ক ভেতর দিয়ে মানে কোন দেশ কতটুকু বেনিফিট পেল বা কোন দেশ কতটা লাভবান হলো, কোন দেশ ক্ষতিগ্রস্ত হলো, সেটা কিন্তু মূল্যায়ন করার সময় এসছে। এখন আমরা এমন একটা ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক, আপনি যেরকম বললেন যে বিষয়টি বাংলাদেশ, এটা আমি এভাবে না বলে টাইটেলটা আজকে এমন হলে ভালো হতো, বাংলাদেশ ভারত সম্পর্কের অচলায়তন। মোটামুটি বলতে পারেন যে একদম গিরিখাতের একদম কিনারায় এসে পৌঁছেছে, যে কোনো সময় ঝুলে থাকা একটা সম্পর্ক ছিঁড়ে যাবে, এরকম একটা প্রেক্ষিতে অবস্থায় দাঁড়িয়েছে। অনেকে সংশয়বাদী, অনেকে এটাকে বলতে চাচ্ছেন যে এতদিন ভারত বাংলাদেশ সম্পর্ক টিকে থাকার মূল কারণ ছিল আওয়ামী লীগ এবং মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত এই দীর্ঘ সময় যখনই আওয়ামী লীগ ভালো সময় ছিল, ক্ষমতায় ছিল, তখনই ভারত বাংলাদেশ সম্পর্কটা খুব উর্বর ছিল। কিন্তু অন্য যে 2-1টা সময়ে বিএনপি বা জাতীয় পার্টি যে সময়টা ক্ষমতায় ছিল, সে সময় সম্পর্ক ভালো ছিল। তার মানেটা কি, যখনই বাংলাদেশ সম্পর্কটা ভালো রাখতে গেছে, বড় ধরনের একটা স্যাক্রিফাইস বাংলাদেশকে করতে হয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে যখন কোনো সম্পর্ক হয়, কোনো এগ্রিমেন্ট হয়, কোনো চুক্তি হয়, সেটা কখনোই লাভ লাভ বা উইন উইন হয় না। এটা সবসময় ভারতের দিকে উইন থাকে, লুজটা থাকে বাংলাদেশের দিকে। এটা আমি অনুবাদ করে বলছি না। তা মোটা দাগে যেটা আমি বলবো যে বাংলাদেশ 5ই আগস্টের পরে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যত ধরনের সম্পর্ক ছিল, একে একে ভারত পুরোটাই ছিন্ন করেছে। এখন শুধুমাত্র একটা ফর্মাল একটা সামরিক যুদ্ধ ব্যতীত সর্বক্ষেত্রেও ভারতের সাথে বাংলাদেশে এক ধরনের যুদ্ধ চলছে, বাণিজ্য যুদ্ধ চলছে, কূটনৈতিক যুদ্ধ চলছে, সাংস্কৃতিক যুদ্ধ চলছে।
গত 10 মাসে উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে সচিব পর্যায়ে একটি মিটিং ছাড়া, যিনি ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব, কোনো কিছুই হয়নি। প্রকারান্তে আমরা দেখলাম যে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে ভারত। তারপরে সীমান্ত এলাকায় অনেক ধরনের ঝামেলা হচ্ছে, কাঁটাতারের বেড়া নিয়ে বা অবৈধ অনুপ্রবেশ নিয়ে। এরপরে পুশিন এখন চলছে। সো একটার পর একটা এপিসোডকে আনফোল্ড করা হচ্ছে, যেটা ইন্ডিকেশন দেয় যে মানে ভারত হয়তোবা এবার বাংলাদেশের সাথে একটা চূড়ান্ত বাংলাদেশকে শিক্ষা দেওয়ার জন্য একটা খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন সমর সেন। তো তিনি তখন ভারতে ছিলেন, তিনি তড়িঘড়ি করে বাংলাদেশে আসলেন এবং তখন বাংলাদেশের সরকারকে বললেন যে শেখ মুজিব হত্যাকাণ্ড আমাদেরকে যতই ব্যথিত করুক না কেন, আমরা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আমরা কন্টিনিউ করতে চাই। একইভাবে 90-তে, তারপরে আপনার 2001-এ বা যখনই বিএনপি ক্ষমতা এসছে তখনই কিন্তু ভারত স্বপরিণত হয়ে বাংলাদেশে এসে বলেছে যে আমরা আর যাই হোক না কেন সম্পর্ক কোনো ধরনের ক্ষুণ্ণ করব না, বা যে সম্পর্ক আছে এটা আমরা এগিয়ে নিয়ে যাব। এবারই প্রথম আমরা দেখলাম যে সর্বাত্মক রাজনৈতিক দল, সরকার, মিডিয়া, জনগণ একেবারে সমস্বরে বাংলাদেশ বিরোধী অবস্থান নিল। সো এটা একটা বড় ধরনের প্রশ্ন আমাদের মনে তৈরি করে, আসলে কি ভারত বাংলাদেশের সম্পর্কটা কোনো দল, কোনো পরিবার কেন্দ্রিক, নাকি জনগণের থেকে জনগণ? এটা নিঃসন্দেহে এটা প্রমাণ করে না যেটা জনগণের, যদি দ্বিপাক্ষিক জনগণের ব্যাপার থাকতো, দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় ব্যাপার থাকতো, তাহলে সম্পর্কের এত বড় টানাপোড়েন কখনো হতো বলে আমি মনে করি না। সেদিক থেকে আমি বলবো যে এটা ভারতের অবশ্যই উভয় দেশকে এর ক্ষতির সম্মুখীন হতে হবে। তো ভারত যদি মনে করে থাকে যে বাংলাদেশকে শিক্ষা দেবে, তাহলে ভারত নিজেই কিন্তু বড় ধরনের বিপদে পড়বে। পুশিনের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ এই পুশিনের যে ইতিহাস, আপনার সাথে আমার আলোচনা হচ্ছিল এই অনুষ্ঠানের আগে, যে এটা একটা দীর্ঘ ইতিহাস আছে। তো ওখান থেকে স্যার আমরা একটু জানতে চাই। আচ্ছা, পুশিনটা আমি মনে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রথম কথা হচ্ছে এটা, ভারত 5ই আগস্টের পর থেকে যে বিষয়গুলি একটা পর একটা ঘটিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল করা, তারপরে সীমান্ত এলাকায় ঝামেলা করা, কাঁটাতারের বেড়া সহ অনেক ধরনের বাংলাদেশের প্রায় অনেক বর্ডারে এটা ঝামেলা করেছে। তো বাংলাদেশ ভারতের সীমান্ত, এই যে দীর্ঘ সীমান্ত, এটা পোরাস, একেবারে ছিদ্র ছিদ্র। যদি এখানে হাতে হাত ধরেই কেউ আমরা দাঁড়িয়ে যাই, তার ভিতর দিয়েও কিন্তু একটা মানে লোকজন চলাচল করতে পারবে। এটা হলো এক। দুই হলো, পুরো সীমান্ত এলাকা জুড়ে উভয় দেশের মানুষের মধ্যে একটা অলিখিত, একটা আনকনভেনশনাল, অপ্রচলিত কিছু বাণিজ্যের ব্যাপার আছে। এটাকে আমরা স্মাগলিংও বলতে পারি বা অন্য যে কোনো টার্মে বলতে পারি, যেটা আর কি বৈধ বা সরকারি কোষাগারে যেটার অর্থ যায় না। সো ইভেন বিএসএফ এবং বিজিবির মধ্যেও কিন্তু একটা চমৎকার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করছিল এতদিন। যেমন ধরুন, একটা গরু যখন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতো আগে, তখন একই গরু দেখা গেল যে বিএসএফ ক্যাম্পে 3,000 রুপি দিচ্ছে, আবার বাংলাদেশের ক্যাম্পে 5,000 টাকা দিয়ে এইটা হচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু বিজিবি এবং বিএসএফকে ওই অন্য কোনো বিষয় নিয়ে গোলাগুলি করে আসছে। সো ওইটা একটা বিষয়। যেমন এখানে আন্ডারস্ট্যান্ডিংটা এত চমৎকার যে গরু যাবে, তোমরাও কিছু লাভ নেবে, আমরাও কিছু লাভ। সো এইরকম একটা সম্পর্ক ছিল। এখন পশ্চিমটা দেখুন, আপনার একটার পর একটা, প্রথমে আসলো আপনার ভিসা, সকল প্রকার ভিসা বন্ধ করে দেন। আপনি জানেন যে বাংলাদেশের মানুষ, বহুলাংশ অনেক মানুষ ভারতের চিকিৎসা ব্যবস্থার উপর অন্ধভাবে নির্ভরশীল। সুতরাং সকল ক্যাটাগরি ভিসা বন্ধ করে দিল, যেটা অমানবিক, একদিক থেকে অমানবিক। দ্বিতীয় প্রশ্ন আসলো যে আপনার সীমান্ত এলাকায় এই যে বিষয়টা দিল। তৃতীয়, ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো। ইভেন সপ্তাহখানেক আগে ভারতে আমাদের পাট এবং পাটজাত দ্রব্য এটা আমদানি বন্ধ করে দিল। এবং এর মধ্যে স্থলবন্দর, প্রায় 8টার মতো স্থলবন্দর বন্ধ করে দিল। সো আপনি দেখুন, একটা পরে এখন চলছে পুশিন। তো পুশিনের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এটা এই জন্যই আমি বলবো যে এই পুশিনটার ভিত্তি হচ্ছে গিয়া 1955 সালের সিটিজেনশিপ অ্যাক্ট। সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে 1955 সালে, তো সেখানে বলা ছিল যে ভারতে যারা বহিরাগত, অন্য দেশ থেকে যারা এসছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। আচ্ছা। সো এইটা 2014 সালে বিজেপি সরকার যখন ক্ষমতা আসলো, এটা তো আসলে হিন্দুত্ববাদী, আরএসএস বা মানে তাদের মধ্যে ওই গেরুয়া সংস্কৃতির বা গেরুয়া আচরণের একটা প্রভাব পড়েছে। ভারত বেসিক্যালি এই বিজেপি সরকার আসার পরে ভারতের যে মূল ভিত্তি, যে দর্শন, যার উপরে ভারত টিকে আছে,
সেই ধর্মনিরপেক্ষতা সেটা থেকে যোজন যোজন মাইল দূরে গেছে। এবং একদিন ভারত ভঙ্গের এটা অন্যতম, ভারত যে বিচ্ছিন্ন মানে টুকরা টুকরা হয়ে যাবে তার এটা কিন্তু আলামত, টুডে আর টুমরো হবেই। তো এখন কথা হচ্ছে যে বিজেপি সরকার 2014-তে আসার পরে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করলো। এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে বাংলাদেশের সীমান্ত ঘেঁষে যে প্রদেশগুলি আছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই প্রদেশগুলিতে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা থেকে যেসব বিদেশি এসছে তাদেরকে ফেরত পাঠানো। তো এখন আমরা খুবই অদ্ভুতভাবে একটা জিনিস খেয়াল করলাম যে অন্য দেশের বা অন্য ধর্মের কোনো কিন্তু লোক এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, শুধুমাত্র মুসলমানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে আমরা যে জিনিসটা দেখলাম 1971 সালে পাকিস্তান পাক হানাদার বাহিনীরা লুঙ্গি খুলে পরীক্ষা করতো যে হিন্দু না মুসলমান, তারপরে তার উপরে অত্যাচার বা তার উপরে যে ব্যবস্থা নেওয়ার সেটা নেওয়া হতো। এখন আমরা দেখছি যে এই ঘটনাটা ঘটছে ভারতে। তারা এখন যারা মুসলমান তাদেরকে বেছে বেছে বাংলাদেশে প্রবেশ করিয়ে দিচ্ছে। এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী যেটা বললেন রিসেন্টলি যে যাচাইয়ের কোনো দরকার নাই, যারই আধার কার্ড পাওয়া যাবে না। এইটা শুধুমাত্র ত্রিপুরা শুধু না, এই বেল্টে যারা আছে সব মুখ্যমন্ত্রী একই কথা বলছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় একটু সাবমিসিভ কথাবার্তা বলছেন যে বাংলা ভাষাভাষী মাত্রই তাদেরকে ফেরত। এটাও একটা ভোটের রাজনীতি। এটার মাধ্যমে তৃণমূল কংগ্রেস চাচ্ছে একটা পাবলিক সাপোর্ট গেইন করা। এখন দেখুন এখানে যে জটিলতা হচ্ছে যে গত আমার মনে হয় এই জুলাইয়ের যখন দেখলো যে সীমান্ত এলাকায় ঝামেলা করে খুব একটা সুবিধা করা যাচ্ছে না, তখন তারা পুশিনে গেল। পুশিন হচ্ছে কোন জায়গায়? খাগড়াছড়িতে, তারপর সুন্দরবন এলাকায় যেখানে কোনো জনগণ জনবিরাম জায়গা যেটা, সেসব জায়গায় এটা এক ধরনের চৌর্যবৃত্তি। এবং এখানে ভারত একাধিক আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বা বরখেলাপ করছে। জেনেভা কনভেনশন 13, জেনেভা কনভেনশন 14B, এটা ইন্টারন্যাশনাল কনভেনশন, যেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে এক দেশের নাগরিককে আরেক দেশে জোর করে প্রবেশ করে মানে ফেরত পাঠানো যাবে না। যদি এক দেশের নাগরিক আরেক দেশে থাকে, যদি তাদের বৈধ কাগজপত্র থাকে, ওয়ার্ক পারমিট সহ অন্যান্য কাগজপত্র থাকে, তাদেরকে ফেরত পাঠানো যাবে না। আবার যদি সেই দেশের নাগরিক তার দেশে ফেরত যেতে চায়, তাকে তাহলে বাধা দেওয়া যাবে না। 2006 সালের যেটা জেনেভা কনভেনশন, সেটা কিন্তু এখানে স্ট্রিক্টলি প্রহিবিটেড করা হচ্ছে। সো ভারত প্রত্যেকটা, আমরা দেখতে পেলাম কিছুদিন আগে 80-র দশকে গিয়েছে এক দম্পতি, তাদের ছেলেমেয়ের বয়স এখন 26 বছর 30 বছর, যারা ভারতে জন্মগ্রহণ করেছে, তাদেরকে কিন্তু ফেরত পাঠানো হচ্ছে, যেটা অ্যাবসলিউটলি ইন্টারন্যাশনাল আইনের প্রচণ্ড বরখেলাপ। আরও বেশি বিশ্বের বিষয়ে দেখলাম যে এর মধ্যে রোহিঙ্গাও পোষণ করা হচ্ছে। তো রোহিঙ্গারা ভারতের আশ্রয় শিবিরে ইউএনএইচসিআর ক্যাম্পে রেজিস্টার্ডকৃত। এটা হচ্ছে রোহিঙ্গাদের স্ট্যাটাস কিন্তু রিফিউজি না, তারা স্টেটলেস। আমাদের এখানে যে 12 লক্ষ 14 লক্ষ রোহিঙ্গা আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সুস্পষ্ট আইন আছে। তারা স্থানীয় যে আইন আছে সে আইনের সহায়তা নিতে পারবে, চিকিৎসা নিতে পারবে, মানে লেখাপড়া করতে পারবে। এগুলি তাদের বেসিক রাইটস ইউএন থেকে নির্ধারিত করা আছে। এবং এইরকম স্টেটলেস যারা আছে তাদেরকে কোনোভাবেই তাদেরকে পুশিং করা যাবে না। ভারত সেটাও করেছে। তার মানে বিষয়টা হলো এটা একেবারে ন্যাক্কারজনক আন্তর্জাতিক আইনের বরখেলাপ এবং প্রচণ্ড বৈরী আচরণ, বাংলাদেশের প্রতি প্রচণ্ড বৈরী আচরণ। তো বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি আমার জানা মতে এ ব্যাপারে 4টা প্রতিবাদ পাঠিয়েছে। এই 4টা প্রতিবাদে কোনো কাজ হবে না। এখানে বাংলাদেশের জন্য পাল্টা ব্যবস্থা নিতেই হবে এবং বাংলাদেশ খুব সহজেই এটাতে আন্তর্জাতিক বিচারালয়ে যেতে পারে। যাওয়ার জন্য এটা রীতিমতো সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে, বাংলাদেশের যাওয়া উচিত বলে মনে করি। এ বাদেও যদি বাংলাদেশের নাগরিক তারা হয়ে থাকে, এটা একটা ডিপ্লোম্যাটিক প্রসেস আছে। বাংলাদেশকে জানাতে হবে যে তোমাদের এই নাগরিক আমাদের কাছে আছে, এই তার কাগজপত্র, এই তার ঠিকানা। এটা ডিপ্লোম্যাটিকভাবে এভাবে সলিউশন করাই যুক্তিযুক্ত ছিল। তাহলে এটা না করে জোর করে এক জায়গা থেকে নিয়ে এসে সামরিক বিমানে আপনার গুজরাট থেকে তাদেরকে নিয়ে ত্রিপুরায় আনা হয়েছে, তাদের চোখ মুখ বেঁধে তারপরে মারপিট করে খাওয়া দাওয়া না দিয়ে, মানে দিস ইজ ইনহিউম্যানিক। এটা কোনো দেশ করতে পারে না, এটা স্বাধীন সার্বভৌম দেশ করতে পারে না। এবং দেখুন মূলত এই যে কাজগুলি হচ্ছে, এটার মূল একটাই কারণ যে ওখানে মিয়ানমার থেকে বাংলাদেশে 12 লক্ষ পোষণ করা হলো, এখন পোষণ চলছে। তার মানে বাংলাদেশ হচ্ছে এই এলাকার এশিয়ার একটা হিউম্যান ডাম্পিং গ্রাউন্ড। যারাই পাচ্ছে এখানে তাদের, মূলত আমাদের দুইটা প্রতিবেশী এই অন্যায় আচরণটা করছে, বিকজ আমাদের আসলে ওই প্রতিরোধ করার সামর্থ্য নাই। ভারত আমাদেরকে
পানিতে মারার চেষ্টা করছে। আপনি একজন সমর বিশেষজ্ঞ হিসেবে জানেন যে কথিত আছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পানির ডিসপিউট নিয়ে। অলরেডি আমরা ভারত পাকিস্তান সীমান্তে দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিটির অ্যাবিউজের কারণে আরেকটা ভারত পাকিস্তান যুদ্ধ প্রায় সন্নিকটে। আমরা ভারত পাকিস্তান প্রসঙ্গে আজকে যাব না ইন্টারন্যাশনালি, কিন্তু আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই ৫৪টি নদী বন্টনের যে ইতিকথা আমাদের, এখানে ভারত আমাদের কিভাবে পানি সন্ত্রাসের ভিকটিম বানাচ্ছে, আর আমাদের আসলে কি করার আছে? আচ্ছা, আপনি আপনার প্রশ্নের মধ্যে আমি বারবার দেখছি যে আমাদের মানুষকে মানে ভারতকে একতরফাভাবে দোষারোপ করার একটা প্রবণতা আমি লক্ষ্য করছি। কিন্তু আমি বলবো যে আমাদের দেশের ভিতরে কিন্তু অনেক ধরনের কাদ্দার আছে। যারা যদি তারা যদি এটাকে ওয়েলকাম না করতো, তাহলে ভারত এই পর্যায়ে আসতে পারতো না। তারা সিটিজেনশিপ চেয়েছে, অবৈধ বাণিজ্য করেছে, তাদেরকে নাগরিকত্ব দিয়েছে, সুতরাং দোষের কিছু নেই। এখন ঠিক আছে, স্বৈরাচার শেখ হাসিনা তাকে ভারতে আশ্রয় দিয়েছে, সেটা হয়তো একটা এক্সটিংশন প্ল্যানের অংশ ছিল। বাদবাকি যারা ছিল তারা আশ্রয় চেয়েছে, দিয়েছে, বিকজ এতদিন ধরে তারা তো সেই ভারতের সেই দাবিদারি করেছে। এখন তো তার একটা সুফল তো এখন নেওয়ার সময়, যে আমি যখন বিপদে পড়বো তখন আমার বন্ধুই তো আমার পাশে দাঁড়াবে। তারা ভারতে সেই বন্ধুত্বের পরিচয় দিয়েছে, এ যদি ভাই বলি। আচ্ছা, এখন সেই পানির বিষয়টা মানে এটা খুবই মর্মান্তিক যে আপনি ধরেন ইন্ডাস ওয়াটার ট্রিটির কথা বলেন, সিন্ধু পানি চুক্তি। 1961 সালে যখন ইন্ডাস ওয়াটার ট্রিটি হয়, তখন কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনস, মানে অনেক বড় বড় সংস্থা এদের পাশে দাঁড়িয়ে তাদেরকে চুক্তিটা করে দিল। এখন এখানে 6টা নদী ভারত, সে সময় আমরা পাকিস্তানের অংশ। পাকিস্তান বেমালুম ভুলে গেল বাংলাদেশের নদীগুলির কথা। তখনই পাকিস্তানের উচিত ছিল বাংলাদেশের নদী, আসলে পাকিস্তান প্রথম থেকে তো বাংলাদেশকে জানে যে বাংলাদেশকে কোনোদিন ধরে রাখতে পারবে না, সুতরাং বাংলাদেশ কিনে তাদের ওই দরদ ময়তো ছিল না। কিন্তু আমি খুব অবাক হয়েছি যখন 6 দফা হলো, তখনও তো এই পয়েন্টটা আমাদের দেশ থেকে কোনো নেতা সে সময় উচ্চারণ করেনি। আমি এর মাধ্যমে কোনোভাবে বাংলাদেশের যে স্বাধীনতা যারা নেতৃত্বে তাদের অবদানকে খাটো করে দেখছি। আমি শুধু বলতে চাচ্ছি যে বাংলাদেশের 6 দফা আন্দোলনে এটা একটা 7 দফা হতে আসা উচিত ছিল। আচ্ছা, দেখুন, আপনার বাংলাদেশে আমরা জানি আন্তর্জাতিকভাবে নদী হচ্ছে 54টা। আসলে বাংলাদেশ ভারতের মধ্যে নদী 200টা, এবং একটা নদী 4-5টা করে নাম আছে, একই নদী। এটা বাংলাদেশ। হ্যাঁ, তো এখন আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে যে বিষয়টা, যে আন্তর্জাতিক আইন যেটা আছে, আন্তর্জাতিক পানি প্রবাহ আইন 1977 সালে, এখানে 2টা কথা খুবই সুস্পষ্ট বলা আছে। এক হচ্ছে আপার রাইপারিয়ান, মানে উচ্চ মানে উজানের যে রাইট, এক্স্যাক্টলি, উজানের যে দেশ আছে তারা পানিটার একরকম ব্যবহার করবে, আবার যারা লোয়ার রাইপারিয়ান বা ভাটির যে দেশ আছে তারা একভাবে ব্যবহার করবে। এটা সুস্পষ্ট বলা যায়, বা কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করা যাবে না, নো হার্ম পলিসি। এই 2টা কথা সুস্পষ্ট বলা আছে। ভারত বাংলাদেশ যে নদীগুলো আছে, এর মধ্যে নাইলের ক্ষেত্রে ইথিওপিয়া একই, হ্যাঁ, মানে নাইল বেসিনের ক্ষেত্রে একই ধরনের প্রসঙ্গ আসছে, একই ধরনের প্রবলেম আসছে। আগামী জুলাইয়ের 25 তারিখে সম্ভবত গ্র্যান্ড রেনেসান্স বাঁধ ইথিওপিয়া উদ্বোধন করতে যাচ্ছে, যেখানে আপনার মিশর এবং সুদানের কিছু আপত্তি আছে। মানে তারাও কিন্তু একটা পথ দেখিয়েছে কিভাবে এরকম বড় অ্যাড্রেস করে করা যায়। খুবই মজার ব্যাপার হলো যে বাংলাদেশ ভারতের যে আপনার নদী আছে, এর মধ্যে শুধুমাত্র যে বাংলাদেশের যেটা মানে ক্ষতিগ্রস্ত তা না, ভারতের মধ্যভাগে যে জায়গাগুলি, যে প্রদেশগুলি আছে, তারাও কিন্তু এফেক্টেড, এবং তারা অলরেডি কথা বলতে শুরু করেছে। এখন দেখুন, এই যে আমাদের 200 নদীর মধ্যে 2টা নদীতে চুক্তি হয়েছে। একটা হলো গঙ্গা চুক্তি, যেটা আগামী বছর 12ই ডিসেম্বর এটার মেয়াদ শেষ হতে যাচ্ছে। আর একটা হচ্ছে ফেনী নদী চুক্তি। ফেনী বাংলাদেশের একমাত্র নদী যেটা বাংলাদেশের উৎপত্তি ভারতে গেছে। আমি কি বলবো, মানে এমনই দেশাদ্রোহী, এমনই মানে মানে আমি কোন সংজ্ঞায়িত করবো ঠিক বলতে পারছি না। মানে দেশের স্বার্থ বিক্রি করে দেয় যে নির্লজ্জের মতো। একমাত্র নদী ফেনী নদী থেকে 1.82 কিউসেক পানি আমরা সাবরুমে ত্রিপুরাকে প্রত্যাহার করার অনুমতি দিয়েছে, একতরফা ভাবে। আচ্ছা, দ্বিতীয়ত হলো এখন গঙ্গা চুক্তি একটা বিশাল শুভঙ্করের ফাঁকি।
এটা কেন শুভঙ্করের ফাঁকি? কারণ কেননা গঙ্গা চুক্তিতে বলা আছে যে লিন পিরিয়ড যখন পানির প্রবাহ সবচেয়ে কম থাকবে তখন 90% পানি বাংলাদেশ পাবে। হুম কথা তারা খুবই সুন্দরভাবে ভারত মেনে যাচ্ছে। এবং এখানে যে পানি মাপার জন্য দুইটা জায়গা আছে, বাংলাদেশ হলো হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় আর ভারতে হলো ফারাক্কা এলাকায়। হুম। ঠিক আছে, তো যখনই লিন পিরিয়ড হয় তখন কিন্তু হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় পানি মেপে দেখা যায় যে 90-90 বেশি পাওয়া যায়। ওকে। এটার কারণ হচ্ছে আর বাকি 198 নদীর কোনো খবর নেই। তিস্তা থেকে, ধরলা থেকে, মানে মেঘনা থেকে, ব্রহ্মপুত্র থেকে, মানে সরাই নিচে পানি। পানির কোনো হিসাবে নাই, কোনো মানে যখন যেটা খুশি আমরা জানিও না। সো বাংলাদেশে এতদিন ধরে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের সাথে এটা এক ধরনের প্রতারণা করেছে। শুধু আওয়ামী লীগকে এককভাবে দোষ দিলে হবে না, বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তারাও কিন্তু কিছু করতে পারেনি। সবচেয়ে ইন্টারেস্টিং কথা যে পানির অধিকার আদায়ের জন্য মানে যে আইনটা আছে এটাতে 2035টা দেশে স্বাক্ষর করা দরকার। ভিয়েতনাম 35তম দেশ এখানে স্বাক্ষর করেছে 2014 সালে। অদ্যাবধি বাংলাদেশ এটা সেক্রেটারি না, স্বাক্ষর করেনি। আপনি যদি ওই ইয়াতে স্বাক্ষর নাই করেন তাহলে অধিকার চাইবেন কিভাবে? তাহলে এটাকে আপনি কি বলবেন? বাট আমরা নিউক্লিয়ারটাতে সাইন করে বসে আছি। আমরা তো অনেক জায়গায় ইন্ডিয়ার যে সামরিক বাজেট বাৎসরিক এবং তার যে 14 লাখ সৈন্যের যে বিশাল বাহিনী, তার এগেইনস্টে আমাদের যে সামরিক বাজেট এবং আমাদের যে সামরিক বাহিনীর সাইজ, এটার আসলে মানে গাণিতিকভাবে অ্যাপেল টু আপেল কম্পেয়ার করাটা সমীচীন না এবং এটা করা হয় না। কিন্তু রিসেন্ট মিডল ইস্টে ইরান ইসরায়েল যুদ্ধের পর তাদের মিলিটারি হার্ডওয়্যারে একটা চেঞ্জ ট্রেন্ড দেখা যাচ্ছে। তাহলে অপারেশন সিন্দুরের পর বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য, অফকোর্স আমরা আমাদের পার্টি থেকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা বলছি, কিন্তু এর পাশাপাশি একটা স্বাধীন এবং সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আসলে মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের ফোকাসটা নেক্সট 50 ইয়ার্স অথবা 100 ইয়ার্সকে কল্পনা করে কোন দিকে হওয়া উচিত? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আসলে জাতীয় আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিষয়টাকে খুব গভীরভাবে মূল্যায়ন করা উচিত। এটার নিরাপত্তা কোথায় ক্ষুণ্ণ হচ্ছে, কোথায় আমরা ঝুঁকিতে আছি, এই অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্টটা করা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে গাণিতিক মানে পরিসংখ্যান বললেন, মানে ভারতের যে স্থল বাহিনী বা বিমান বা আকাশ বাহিনী বা নৌবাহিনী আছে, এটার পাশাপাশি কিন্তু ভারতের অন্য ঝুঁকিগুলি আছে। যেমন ভারতকে যদি আমরা বলি, ভারতের 2.5 ফ্রন্ট, এক পাকিস্তান ফ্রন্ট, চায়না ফ্রন্ট, আবার মানে নর্থ ইস্টে এখানে তো ইনসার্জেন্সি আছে, কাশ্মীর সহ। তো সুতরাং এটা নিয়ে ভারত ব্যতিব্যস্ত। এবং যদি বলেন যে বাংলাদেশের মতো একটা দেশে কখনো ল্যান্ড অফেন্সিভ, ভারত অনেক ভুল করবে, 100টা ভুল করবে, বাংলাদেশের স্থল অভিযান করার ভুল করবে না যদি ভারতের ওই বুদ্ধিমত্তা থাকে বা ওই চিন্তা ভাবনা থাকে। কারণ এখানে বাংলাদেশে প্রবেশ করা খুব ইজি, কিন্তু বের হওয়া খুব ডিফিকাল্ট। এখান থেকে এক্সট্রিকেট করতে পারবে না। ডিফেন্ডার্স প্যারাডাইস তো বটে। এবং আমি 71-এ কেন শীতকালে গেছে সে ব্যাখ্যা তো আমরাও জানি। কারণ এই একটা সময়ে যখন চাইনিজ বর্ডার ক্লকড হয়ে যায়, চাইনিজ বর্ডার বরফে আচ্ছন্ন হয়ে যায়, আসতে পারবে না। সো অনেক কিছু হিসাব করে আবার যে 3:1 রেশিও ধরেন, সেখানে মানে অ্যাটাকিং ফোর্স, এবং ঢাকার মতো জায়গা কিন্তু ঢাকা শহরের মতো জায়গাকে ফাইটিং ইন বিল্ড আপ এরিয়ার পারসেপশনে গেলে নাইটমেয়ার 6 মাস থেকে 1 বছরও পারবে না, 6 টাইমস। এবং দ্য বিল্ড আপ এরিয়ার অ্যাটাকিং স্ট্রেংথ হচ্ছে 6:1। তো সব মিলে আমি যদি বলি খুব স্বল্প কথায়, স্থল শক্তিতে মানে বাংলাদেশ কিন্তু অনেক উপরে ভারতের, এইভাবে বলবো, বিকজ তার অন্যান্য থ্রেটগুলোকে বিবেচনা করি। কিন্তু আমরা যে সাম্প্রতিক সময়ের যে মানে যুদ্ধ দেখছি বা সংঘর্ষ সংঘাত দেখছি, এটা কিন্তু আকাশ যুদ্ধ। ডিটারেন্স গেইন করাটা ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। এখন আমরা সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আমি আকাশ প্রতিরক্ষার
এই এই সাইডটাতে আমি কিরকম, এখানে আমাদের যথেষ্ট কাজ করার সুযোগ আছে। এতই অভাগা জাতি, এবং সবচেয়ে বড় কথা, আমি খুবই মানে আমি ওয়ার স্ট্র্যাটেজির স্টুডেন্ট হিসেবে বলছি, এগুলো নিয়ে পড়াশোনা করে বুঝে আমার ধারণা হচ্ছে কারো কোনো বিকার নাই, কারো কোনো দুশ্চিন্তা নাই। কারণ আমরা ধরে নিয়েছি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী একমাত্র উপরে আল্লাহ তো আছেন, দ্বিতীয় হলো আমাদের প্রতিবেশী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে। কিন্তু এটা তো সত্য কথা, মানে মানে যুদ্ধ সবসময় নেইবারই ম্যাপের মধ্যে হয়, মার্ফিজ ল, দ্য ওয়ার উইল বি অলওয়েজ উইথ দ্য মানে অ্যাডজাসেন্ট ম্যাপস। বাট এই ক্ষেত্রে কি স্যার, মানে ফ্রম ইউর এক্সপিরিয়েন্স ইউ ক্যান সে আস যে আমরা আমাদের দেশে মানে মৌলিক সামরিক প্রশিক্ষণ চালু করব কি করব না, আমরা মিসাইল ক্যাপাসিটি অর্জন করব কি করব না, আমরা সাবমেরিন কিনবো কি কিনবো না, আমরা মাল্টি রোল এয়ারক্রাফটে যাবো কি যাব না, আমরা আয়রন ডোমের দিকে হাঁটবো কি হাঁটবো না, অ্যান্ড ইভেনচুয়ালি আমরা মানে পারমাণবিক সক্ষমতা অর্জন করবো কি করবো না, এটা কি আসলে স্যার ইন্ডিয়া ডিসাইড করে দেয় স্যার? না, অসম্ভব। এটা ইন্ডিয়ার হয়তো বা এতদিন ইন প্র্যাকটিস আমরা দেখেছি, অতীতে খুবই নোংরা জিনিস দেখেছি যে বাংলাদেশের সরকার প্রধান চীনে ভ্রমণ করবে কিনা সেটা ইয়ে নেয়, এবং নির্বাচনের আগে এখান থেকে কোনো কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি ভারতে গিয়ে এসে সবক নিয়ে আসে। সো এইগুলি হচ্ছে মানে মানে কি বলবো, ডিপ্লোম্যাটিক নৃশংসতা বলতে পারেন, যেটা একটা দেশ যদি নিজের স্বাধীনতাকে বিক্রি করে না দেয় তাহলে কিন্তু এত নিম্ন পর্যায়ে যাওয়ার কথা না। তো এই সুযোগটা আমরাই করে দিয়েছি বলে তারা এখন করেছে। এখন সুযোগ আসছে, সামনের নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ, এটাকে কিভাবে মোকাবিলা করবে। সামনে দেখি গঙ্গা চুক্তি নিয়ে কি করে। সুতরাং চ্যালেঞ্জ বহুত আছে, এবং শুধু গঙ্গা এখন উচিত যে রাজনৈতিক দল ক্ষমতা তাদেরকে জনগণের কাছে ওয়াদা করতে হবে, তিস্তা মহাপরিকল্পনায় কাজ করতে হবে। কি কথা দিল, এত বড় কথা হলো, এত কিছু হলো, কই 1 কোটি টাকা তো তিস্তার জন্য বরাদ্দ করা হলো না লাস্ট বাজেটে। তাহলে আমি কিসের জন্য ভাববো যে বিশাল কিছু। সুতরাং এই সরকার তাদের পক্ষে সম্ভব না। পরবর্তী রাজনৈতিক সরকার যারা আসবে, এখন মানুষ সচেতন হতে শুরু করেছে, মানুষ জানতে শুরু করেছে, তাদের অধিকার সব বুঝতে শুরু করেছে। এখন আর ওইভাবে মানে কোনো রকম মানে বুঝিয়ে শুনিয়ে আমরা অবশ্যই 71-এর জন্য ভারতকে কৃতিত্ব দিব, তারা আমাদের পাশে ছিল, সহযোগিতা, এভরিথিং ইজ ফাইন। কিন্তু তার মানে এই নয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করবে। তাহলে চোখে চোখ রেখে সম্পর্ক মেনটেন করার এখন বড় চ্যালেঞ্জ আমাদের সামনে দাঁড়িয়েছে। কিন্তু আনফরচুনেটলি স্যার, ওই ঐক্যমত কমিশনের এজেন্ডায় তো স্যার আমরা ফরেন পলিসির ব্যাপারটা দেখছি না। ফরেন পলিসির ব্যাপারে আসলে আমিও মানে এটা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে শুধু ফরেন পলিসি নয়, সামরিক বাহিনীর বা সামরিক সংস্কার কিছু দরকার ছিল, গোয়েন্দা বাহিনীর সংস্কার কিছু কথা ছিল, শিক্ষা সংস্কার এগুলিকে নিয়ে কোনো ধরনের আমার মনে হয় যে এটা এত কঠিন এবং জটিল বিষয়, এখানে ছোটোখাটো বিষয় আর্টিকেল 70 থাকবে কি থাকবে না সেটা অনেক কষ্ট মষ্ট করে কিছু কিছু ক্লজ দিয়ে এটা বাস্তব, আর পররাষ্ট্রনীতির মতো বড় বিষয় সামলাতে পারবে না, এটা সম্ভব হবে না। তবে পররাষ্ট্রনীতি আমাদের অবশ্যই পরিবর্তন করা। পৃথিবীর কোনো দেশে এরকম নাজুক, দুর্বল, নতজানু পররাষ্ট্রনীতি পৃথিবীর কোথাও নেই, কোথাও নেই।